রেকর্ডিং স্টার্ট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ। তো সকলকে প্রথমে জানাই গুড ইভিনিং। ঠিক আছে, তো হ্যাঁ, এখন 9টা বাজে, কিন্তু প্রথমে বারবার বলি গুড নাইট দিয়ে শুরু করা ঠিক না। তো আজ হলো তোদের যে ওই যারা সিসিএফ সিস্টেম ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 স্টুডেন্ট আছিস, তাদের তো ডিএসসি 4 যে ব্যাপারটা আছে, সেখানে তো ম্যাথামেটিক্যাল ফিজিক্স 1 বলে যে ব্যাপারটা আছে, তার ওই যে প্র্যাকটিক্যালের পোর্শনটা পুরোপুরি পাইথন প্রোগ্রামিং আছে। কাজেই সেই পোর্শনটাই বা সেই কোর্সটাতেই বা সেই পাইথন প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিক্যালের পাইথন প্রোগ্রামিং যাই বলিস না কেন, ঠিক আছে, কোর্স ইউপি LP3। তো সেই কোর্সটাই আজগুলো প্রথম ক্লাস। ঠিক আছে, এই প্রথম ক্লাসটা সকলের জন্য ফ্রিলি অ্যাভেলেবেল থাকবে। এই রিগার্ডিং নোটস এবং এভরিথিং তোদের ওই ডেমো লেকচারের গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সিলেবাসটা তোদের প্রথমে ম্যাম একবার স্ক্রিন শেয়ার করে বলে দেবেন, তারপর স্টার্ট করবেন। ঠিক আছে, তো এই কোর্সটা এখন হচ্ছে এক্সাক্ট প্রাইস 1500, কিন্তু একটা 10% অফার চলছে দিয়ে 1349-এ তো ফুল কোর্স পেয়ে যাবি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে তোদের ওই আরডুইনো ক্ষেত্রে, আরডুইনো একটা আমাদের প্যাক থাকে, সিসিএফ আরডুইনো প্যাক। তো আরডুইনো তোদের অনেক কিছু আছে, তো কোনো চিন্তা নেই। তো সেটার জন্য পুরো এভরি প্রজেক্টে লাইভ প্রেজেন্টেশন সবকিছু করে একটা কোর্স আছে, ওটা দিয়ে দেবো। আর তোদের ওই কম্বো যেটা বলছিলিস, ওই মাইনর নিয়ে, আরডুইনো নিয়ে, আর ওই পাইথন নিয়ে, মানে মাইনরে হচ্ছে যাদের ইলেকট্রনিক্স সাথে যাদের মাইনর, তাদের হচ্ছে 5399 কম্বো। ঠিক আছে, মানে 5400 টাকা। আর যাদের কেমিস্ট্রি মাইনর তাদের হচ্ছে 5200 টাকা। ঠিক আছে, তো ওটা হচ্ছে তোদের ইয়ে কি বলে ওই বল না রে, মানে এই কম্বো অফার যেটা বলছিলি সেটা করে দিয়েছি। তো অনেকে রেজিস্ট্রেশন করে নিয়েছিস, আর যারা বাকি আছিস করে নিস। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোরা ক্লাস কর আর পাইথন একটু ভালো করে শিখিস। আর একটা কথা বলছি, আমাকে যে একজন মেসেজ করেছিলিস কি এমএসসি স্টুডেন্ট, আমি জানি না সে আজ আছিস না এই ক্লাসে। তো সে তাকে এটা বলা, সেটা হচ্ছে তোদের ওই এটা হচ্ছে কোর্সটা মেনলি তোদের পাইথনের বেসিক থেকে একটু এগোনো হচ্ছে, বেসিকই বলা চলে তোদের। বেসিক্যালি নামপি আর এই ম্যাটপ্লটলিব আর স্কাইপি কি আছে, স্কাইপাই আমি জানি না আছে নাকি। তো ওই জিনিসগুলো নিয়ে টুকটাক বলা হবে। ঠিক আছে, তো ওই লাইব্রেরিগুলোরই মেনলি বলা হবে। তাই যারা ফিজিক্স পারপাসে বা বিভিন্ন প্রজেক্ট ওদের মাস্টার থিসিস প্রজেক্টে লাগে, তো সেই কাজের জন্য তোরা যদি এই কোর্সটা শিখতে চাস, তোদের এই সিলেবাসটা প্রথমে ম্যাম বলে দেবেন। তোদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে যাবে। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে এই কোর্সটা কমিউনিকেশন এবং মানে ম্যাম তোদের সাথে, এবং তোরা যেহেতু অনেকেই বাংলা, এখানে মানে মেজরিটি স্টুডেন্টস আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ ওয়াই দ্য কমপ্লিট কোর্স ল্যাঙ্গুয়েজ, মানে ইন্টারাকশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলিতে। ঠিক আছে, এভরিথিং স্টাডি নোটস, মক টেস্ট, তারপর যা হাবি জাবি আছে সবকিছুই কিন্তু ইংলিশে থাকবে। ঠিক আছে, কিন্তু যে কথা তোদের তার সাথে সাথে ম্যাম বেঙ্গলিতে বলবে, বুঝতে পেরেছিস? ওকে, আমার এটাই বলার ছিল। তোরা ক্লাস কর। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো ম্যাম আপনি সিলেবাসটা দেখিয়ে স্টার্ট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আর কারো কিছু বলার আছে কি, বলার থাকলে বলতে পারিস। ওকে, ইউ মে স্টার্ট নাও। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখ তো তোরা। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, হুম। তোদের প্রথমে সিলেবাসে যেটা আছে, প্রথমেই ইন্ট্রোডাকশন টু নামপি। নামপি দিয়ে সবকিছু, নামপির প্রপার্টিজ, তারপর কিভাবে অ্যারে ক্রিয়েট করব, সেই অ্যারে গুলো স্লাইস কিভাবে করতে হয় বিভিন্ন ওয়েতে, তারপর অ্যারে মেথড, রিশেপ কিভাবে করব, ফ্ল্যাটেন কিভাবে করব, এগুলো সবকিছু আছে। তারপর এগ্রিগেট ফাংশন, সাম করা, প্রোডাক্ট করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করা, জাস্ট একটা করে এরকম কমান্ড লিখলেই আমাদের কাজটা হয়ে যাবে। মেন জিনিস যেটা, সেটা এইটা খুব ইন্টারেস্টিং, ম্যাট্রিক্স অপারেশনস, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, গজ এলিমিনেশন। তোদের ম্যাথে এখন কি সিলেবাস আছে আমি জানি না, সিসিএফ এ নতুন যাদের জেনারেলে ম্যাথ আছে, তো গ্রুপ থিওরি বলে একটা পোর্শনে মাল্টিপ্লিকেশন টেবিল বার করতে হয়, ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন টেবিল কেলেস থিওরি অনুযায়ী। তো সেই মাল্টিপ্লিকেশন টেবিলটাও এই নামটি দিয়ে খুব ভালো করে ব্যবহার, মাল্টিপ্লিকেশন টেবিল মানে কিন্তু ছোটবেলা সেই নামটা নয়, মাল্টিপ্লিকেশন টেবিল গ্রুপ থিওরিতে করে, সেটাও খুব ভালোভাবে খুব ইজিলি এখানে বার করা যায়। তারপর গজ ইলুমিনেশন আছে, গজ সিডেল মেথড আছে, এইগুলো পুরোটাই তোর ম্যাথ জেনারেলে এগুলো আছে, গজ এলিমিনেশন মেথড, গস ল্যাগ্রাঞ্জ এলিমিনেশন মানে ইন্টারপোলেশন। কি ওইটা যেটা ইকেলন ফর্মে এনে পিভট এলিমেন্ট ওই ম্যাট্রিক্সের ওইটার কথা বলা হচ্ছে? ওটাই ওটাই ওটাই, ওটা ছিল না সেমিস্টার ওয়ানে, ওটা ছিল না? সেকেন্ড সেমে, হ্যাঁ সেকেন্ড সেমে ছিল। আর ও, ফিফথ সেকেন্ড সেমে গ্রুপ সেমিস্টারে থিওরি, ছিল। হ্যাঁ সেকেন্ড সেমে ছিল। আর গ্রুপ থিওরি ফিফথ সেমে আছে। হ্যাঁ, গ্রুপ থিওরিতে ওই যেটা বললাম সেটা থাকবে, মাল্টিপ্লিকেশন টেবিলটা।
তারপরে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, নিউটন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ইন্টারপোলেশন এগুলোও বোধহয় ছিল ম্যাথে, বা হয়তো পরে থাকবে। নিউমেরিক্যাল না ইন্টিগ্রেশন, ট্র্যাপিজয়েডাল, সিমসন এগুলো আমাদের সিবিসিএস এর ব্যাচে এগুলো ছিল। আর এই যে ওডি ইউজিং আরকে মেথড, এগুলো এই জায়গা থেকে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, কিন্তু ইজি, ঠিক করে লিখলে নাম্বার পেয়ে যাবে। তারপর ম্যাটপ্লটলিব আছে। ম্যাটপ্লটলিব দিয়ে খুব সুন্দর সুন্দর গ্রাফ প্লট করা যায়, তাকে সুন্দরভাবে সাজানো যায়। উম আমরা তো যখন প্র্যাকটিক্যালে গ্রাফের ডেটা নিতাম আগে পাইথনে প্লট করে নিতাম, দিয়ে তারপর হাতে করে আঁকতাম, দেখে নিতাম ডেটাটা ঠিক আছে কিনা। এই হচ্ছে পাইথনের কাজ, এই হচ্ছে সিলেবাস। এবার আমরা শুরু করি আজকের মতো। আচ্ছা, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, প্রথমেই আমরা জানবো যে পাইথন কি। তোরা সেমিস্টার 1-এ পড়েছিস, পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ওই গুইডো ভ্যান রোসাম 1991-এ স্টার্ট করে মানে রিলিজ করেছিলেন। কেন রিলিজ করেছিলেন? তার আন্ডারে যে স্টুডেন্টরা কাজ করতো রিসার্চের, তাদের ওই অনেক গ্রাফ প্লট করতে, অনেক কিছু সলভ করতে অনেক সময় লেগে যেত, তার ফলে তাদের রিসার্চের কাজে দেরি হয়ে যেত। তাই ওনারা মনে করেছিলেন যে যদি প্রোগ্রামিং কিছু দিয়ে কোনোভাবে একটা সফটওয়্যার ডেভেলপ করা যায়, যাতে তারা এই কাজটা করতে পারে, এর মাধ্যমেই ওরা প্রথমে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডিটেক্ট করে সেটারই নাম দেয় পাইথন, এবং তার মাধ্যমে তাদের রিসার্চের সমস্ত কাজে সুবিধা হয়েছিল। সফটওয়্যার ডেভেলপ করতে পেরেছিল, যে কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পেরেছিল, ম্যাথামেটিক্স এর অনেক বড় বড় ইকুয়েশন সলভ করা যায় পাইথনের কোড লিখে। পাইথন যে কোনো মানে যে কোনো সিস্টেম, যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করতে পারে, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সবেতেই কাজ করতে পারে। আমি এখানে উইন্ডোতেই করব। তোদের যদি মনে হয় তোরা লিনাক্সে দেখবি আমাকে বলতে পারিস, তাহলে আমাকে ইনস্টল করতে হবে লিনাক্সটা। এখন তো সব ল্যাপটপ ডুয়াল মোডে। আর এখন আমাদের মোস্ট কমন ভার্সন হচ্ছে তোর পাইথন 3 এর ভার্সনটা। আর ইনস্টলেশন তো তোরা কিসে করেছিস? স্পাইডার অর আইডিয়ালি এগুলোতে, তাই তো? হ্যাঁ, স্পাইডারে পরীক্ষায় করেছিলাম, আর জুপাইটারে বাড়িতে করি। হ্যাঁ, তো জুপাইটারের সুবিধা হয়। কেন জুপাইটার আমরা কেন সুবিধা হয়, তার কারণ হচ্ছে ওতে কোনো কিছু আমাদের আলাদা করে ইনস্টল করতে হয় না, সেই জন্য জুপাইটারে করাটা খুব সুবিধা। এবার আমাকে বল যে পাইথন কি, কম্পাইলার না ইন্টারপ্রেটার? প্রথমে আগে আমি বলি, দাঁড়া, কম্পাইলার কি কাজ করে। কম্পাইলার হচ্ছে তোর, জানিস তোরা কম্পাইলার কি কাজ করে? খোলাই আছে আমার এখানে, যদি চেষ্টা করব। বল। যদি কোনো একটা প্রোগ্রাম এরকম হয় যে লাইন টু লাইন যখন এক্সিকিউশন করে, তখন সেটা হচ্ছে কম্পাইলার। গোটা প্রোগ্রামটা যখন একসাথে আউটপুট হয়, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। না, আমি বলছি আহ যে কম্পাইলারটা কি কাজটা করে। কি কাজ করে কম্পাইলার? কম্পাইলার হচ্ছে যে, ধর আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে সোর্স কোডটা লিখছি, কম্পিউটার তো সেটা বুঝতে পারবে না, তাই কম্পাইলার সেই সোর্সটাকে, সেই আমাদের যে হিউম্যান রিডেবল সোর্স কোডটা থাকে সেটাতেও কম্পিউটার মানে মেশিন কোডে ট্রান্সফার করে, যাতে কম্পিউটার বুঝতে পারে। এবং ও কাজ করে হচ্ছে কাইন্ড অফ আমাদের ব্রিজের মতো, যে হিউম্যান প্রোগ্রামার্স আর কম্পিউটারের প্রসেসরের মধ্যে ব্রিজ একটা করে, যার মাধ্যমে যে আমরা একটা কোড দিচ্ছি কম্পিউটারকে, কম্পিউটার সেই কোডটাকে প্রথমে কি বলে ট্রান্সলেট করছে মেশিন ল্যাঙ্গুয়েজে, যেরকম ওই দোভাষীদের কাজ, বিদেশিদের কথা আমরা বুঝতে পারি না, দোভাষীরা এসে সেটাকে বলে দেয়, তারপর আমরা বুঝতে পারি। তো সেরকম কম্পাইলারেরও তাই কাজ, আমাদের বলা কথা মানে আমাদের লেখা কোডটা ওরা নিয়ে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেয়, যাতে কম্পিউটার সহজে সেটা বুঝতে পারে। এটাই হচ্ছে কম্পাইলার।
আর ইন্টারপ্রেটারটা কি করে? ইন্টারপ্রেটার হচ্ছে লাইন টু লাইন, তোর কি বলে, লাইন টু লাইন ওয়ার্ক করে। কম্পাইলার হচ্ছে তোর পুরো কোডটাকে একসাথে কাজ আমি করবে। উল্টোটা বললাম, হ্যাঁ। ওটা হ্যাঁ, তুই উল্টোটা বলেছিস। কম্পাইলার হচ্ছে তোর পুরো কোডটাকে একসাথে নিয়ে কাজ করবে। আর ইন্টারপ্রেটার হচ্ছে তোর লাইন বাই লাইন চেক করবে, যে তুই যে লাইনে ভুল করেছিস সেই লাইনটাই তোকে দেখাবে, তার আগে অবধি তোর রান করবে। এবার আমাকে বল, সি, সি প্লাস প্লাস, জাভা সবাই আছে, তা সত্ত্বেও আমাদের পাইথনের দরকার হলো কেন? পাইথনের দরকারটা কেন হলো? কম্পাইলার ইন্টারপ্রেটার দুভাবেই কাজ করতে পারে, ইউজার ফ্রেন্ডলি, ভাষাটা সহজ তাই। সেটা তো ঠিক আছে, কিন্তু আসল কারণটা কি? যে সি, সি প্লাস প্লাস, জাভা এরা কি করে আর তোর পাইথন কি করে? সি, সি প্লাস প্লাস, জাভা হচ্ছে তোর কম্পাইলার, মানে তোর গোটা কোডটাও একসাথে রান করাবে। তার ফলে তোর এফিসিয়েন্সিতে কিছু ভুল হতে পারে, মানে এফিসিয়েন্সিটা কম তার, যে তার কাজটা কি অনেকটা সময় লেগে যেতে পারে। সেই কারণেই ইন্টারপ্রেটারের আবির্ভাব আর কি, যে পাইথন, পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার, আর সি, সি প্লাস প্লাস, জাভা এগুলো, যে এই ল্যাঙ্গুয়েজ গুলো, এরা হচ্ছে কম্পাইলার, এরা গোটাটাকে একসাথে রান করে। একসাথে মানে ধর তোকে দুটো রুটি দিয়েছে, তুই দুটো রুটি তরকারি দিয়ে মেখে একবারে খেয়ে নিবি, তো সেটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার হচ্ছে তুই আস্তে আস্তে একটা একটা করে টুকরো ছিঁড়ে সেটা তরকারি দিয়ে খেলি, সেই কাজটা করে তোর পাইথন। তো আমরা জানি ভালো করে চিবিয়ে খেলে আমাদের ভালো হজম হয়, তাই পাইথনে কাজটা ভালো হয়, অনেক বেশি এফিশিয়েন্ট হয়, সেই জন্যই আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের দরকার। আমি এখানে দেখিয়েছি যে ইন্টারপ্রেটার, এটা মানে কম্পাইলার ইন্টারপ্রেটার বোথ তাদের একই কাজ, শুধু ও গোটাটা নিয়ে কাজ করে, ও হাফ নিয়ে কাজ করে। তাহলে বোঝা গেল তো যে কেন, মানে কোনটা কম্পাইলার কোনটা ইন্টারপ্রেটার। হ্যাঁ, বুঝেছি। আর কেন আমাদের প্রশ্ন আছে, পাইথনটা দরকার হলো। একটা প্রশ্ন আছে। বল। যদি আইডিয়ালিতে করি, মানে যেটা এমনি যেটা কমান্ড প্রম্পট জাতীয় যেটা দেখতে হয় আর কি, হুম ওইটাতে যখন হুম পাইথন করি, মানে যদি লিখলাম এক্স সমান 2, ওয়াই সমান 3, তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম, ও 5 দিয়ে দিল, অ্যাজ ওটা হচ্ছে এই মানে মানে ইন্টারপ্রেটার। কারণ লাইন টু হুম লাইন এক্সিকিউশন করছে, কারণ প্রিন্ট এক্স প্লাস ওয়াই না লিখলেও ওটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। এবার আমি একটা এপি সিরিজ বানাবো, মানে সাপোজ বলছি, তো সেটা যদি জুপাইটার বা স্পাইডার এই সমস্ততে করি, ওটা তো তখন সেক্ষেত্রে কম্পাইলার হিসাবে কাজ করে, তখন তো আর এই মানে যেটা কমান্ড প্রম্পটে যেটা মানে যেটা আইডিয়ালি এনভায়রনমেন্ট, সেখানে তো ওটা ঠিক মতো কাজ করতে পারে না, তখন তো সিম্পলি ইউআই ফাইল প্রথম বানিয়ে একসাথেই। কি বললি, তুই যখন এপি সিরিজ, জিপি সিরিজ বানাস তখন কি করে তোর, হ্যাঁ, মানে আমি একটা জুপিটারে বড় করলে। প্রোগ্রাম করব, হ্যাঁ, জুপাইটারে হুম করলাম বা স্পাইডার করলাম, তখন তো আর সে লাইন টু লাইন করবে না, ও তো একটা গোটা কোডকে একসাথে রান করাবে, তখন তো সেটা কম্পাইলার হয়ে যাবে, ওটাই আমার প্রশ্ন। তুই সেটাকে ছোট করে রান করবি, অল্প অল্প করে রান করবি, গোটা প্রোগ্রাম মানে একসাথে যখন 150 লাইন লিখে, তাই না, তো ও এটা বলতে ব্যাপারটা চাইছিস? বলতে ধর। চাইছে, না ও বলতে চাইছে যে কোনো একটা, ধরো কোনো একটা জিনিস করছে, ও যেটা বলতে চাইছে এপি সিরিজ করছে। এবার এপি আচ্ছা, সিরিজ গোটাটা করতে একটা যে কোডটা দরকার সেটাও তোকে দিতেই হবে, নইলে তো উম, ও বুঝবেই না যে কি করতে চাইছিস। তুই যদি ওই কোডটাকেও ভেঙে ভেঙে লাইন বাই লাইন চালাতে চাস তো ও তো বুঝতে পারবে না। ওইটাই বলতে না চাইছে ওরা। ধর একটা কোডের মধ্যে ধর তুই এপি সিরিজ বা জিপি সিরিজ যেটাই করলি, ধর তুই প্রথমে মানে ফাংশন যেটা ডিনোট করলি সেটাতে তুই একবার লার্ন করলি জুপাইটারে, তারপর বাকি কাজটা পরের লাইনে করবি, পরের কোডিং এ আলটিমেট একই, কিন্তু এরারটা বোঝা যায়, সেই জন্যই জুপাইটারকে ইউজ করি, মানে ও সি, এরারটা সি সহজে প্লাস বুঝতে প্লাস, পারে। জাভায় যেটা হয়, ওখানে কি হুম ওটা একটা লাইনেই পুরো টানা কোড লিখতে এরকম ব্যাপার থাকে নাকি? এরম লিখতে হবে, ওদের অনেক আহ, সমস্যারও থাকে, তারপর সেই কমা সেমিকোলনের ব্যাপার থাকে,
সি সি প্লাস প্লাসে খুব সমস্যাজনক বিষয়। অনেক বেশি লিখতে হয় তোকে। কম্পিউটার ওই ল্যাঙ্গুয়েজ বোঝে কম, পাইথনে আমাদের অনেক কম লিখতে হয়। সেই জন্যই পাইথনটাকে আনা হয়েছে। আরো বড় প্রোগ্রাম আছে, আর প্রোগ্রামিং আছে। কিন্তু সি হ্যাঁ সি মানে প্লাস পাইথন প্লাস ইউজার অনেক, ফ্রেন্ডলি বেশি। হ্যাঁ, সি সি প্লাস প্লাসে অনেক বেশি। ধর যেটা তুই পাইথনে ৩-৪ লাইনে লিখে দিলি, ওটা ওখানে তোকে অন্তত ১০ লাইন লিখতে হবে। ও অনেক কম বোঝে, অনেক বেশি বেশি লিখতে হবে, তাহলেও বুঝতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্যই পাইথনটা করা। যা অন্য কোন একটা ইউনিভার্সিটিতে বোধহয় সি আছে, আমাদের বোধহয় পাইথন। তোর প্রশ্ন কি ছিল, সেটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তার মানে যেটা বললে যে এরর যদি আসে, হুম, এরর এলে ওটা দেখিয়ে দেবে যে এই লাইনে এই সিনট্যাক্সের ভুলটা আছে, কিন্তু সি বা সি প্লাস একদম। প্লাসে ওইটাও ডিটেক্ট করতে পারবে না, তাই তো? না, যেহেতু না, ওটা না। ওরা একসাথে কম্পাইল করছে। হুম, হুম, এই হুম। একসাথে কম্পাইল করছে, তো ঠিকই ভাষাটা বললাম, কম্পাইল করছে। গোটাটা, হ্যাঁ, মানে গোটাটাকে কম্পাইল করছে। টোটাল আচ্ছা প্রোগ্রামটাকে তার কম্পাইল মানে করছে। ওরা একদম মানে আমি একটা যদি ওয়াইল লুপ বা ফর লুপ চালাই, ওরা হুম, একদম শুরু থেকে শেষ অবধি একদম লাইন ধরে 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 কাজটা করবে, দিয়ে তারপর আউটপুটটা দেবে। হ্যাঁ, মানে তারপর একসাথে আউটপুট কাজটা দেবে। হবে। আচ্ছা, একদমই সেই তাই। সেন্সে ওটা ইন্টারপ্রেটার, যেরকম বুঝতে দেখবি পেরেছি। তোদের, আমাদের 4th সেমে ছিল, তোদের জানি না, হয়তো 5th সেমে থাকবে, কোয়ান্টাম কম্পিউটিং একটা থাকে। কোয়ান্টামের ওই ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়াল, ওগুলোকে দিয়ে দিতে হয় আর কি, ওগুলোকে কোডিং করতে হয়, আইগেন ভ্যালু আইগেন ফাংশন বার করতে হয়। সেই কোডিং আমি এতে গেছিলাম, আমার পড়েছিল নরসিংহতে। আমি ওখানে বলেছিলাম, ওটা স্যারেরাও অতটা ফ্রেন্ডলি নয় ওটার সাথে। তো ওনারা আমাকে জুপাইটা নামিয়ে দিয়েছিলেন করার জন্য, কারণ আমি বললাম যে অল্প অল্প করে আমার রান করতে হবে, না হলে আমি করতে পারবো না। এইটাই হচ্ছে জুপাইটারের সুবিধা, কারণ ও যদি একবার ইনফাইনাইট লুপে পড়ে যায়, ও আর প্রোগ্রাম থেকে বেরোতে পারবে না। ও বাবা, টিচার ভালো মানে হলে তোমাকে জুপাইটারও নামিয়ে দিতে পারে, এরম ব্যাপার। তারপর এবার আমরা যেটাতে আমরা কাজ করি, এই তোর জুপাইটার ধর, বা ওটাকে কি বলে, স্পাইডার, ভিজুয়াল স্টুডিও কোড, সবকিছুই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সফটওয়্যারটা, আইডিই তে আমরা কাজ করি। কিন্তু আইডিই ছাড়াও করা যায় তো, আইডিই ছাড়াও করা যায় তো পাইথন। আমরা স্পাইডার, আইডিএলি, জুপাইটার, ভিজুয়াল স্টুডিও কোডের স্পাইচার্ম, এটসেট্রা এটসেট্রা, এগুলো ছাড়াও তো কোডিং করতে পারি তো, পাইথন রান করতে পারি তো। কি রে? হ্যালো, শোনা যাচ্ছে কথা আমার? হ্যাঁ শুনতে পাচ্ছি, ভাবছি। এটা কিন্তু একদম প্রিলিমিনারি জিনিস, যে রান করা যায় কি পাইথনকে অন্য কিছু দিয়ে, আইডি এনভায়রনমেন্ট ছাড়া। নোটপ্যাডে লিখে রান করা যায় কোডকে, কি কিন্তু ডট পি বাই ফাই, ডট পি বাই করে? হ্যাঁ, ডট কিন্তু অনেক সমস্যা সাপেক্ষ। আমি দেখাচ্ছি, দেখ, আমি এখানে একটা লিখেছি, প্রিন্ট হ্যালো বলে। ওইটা আমি এরর চেক করছিলাম। যাই হোক, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি লিখেছি। না, আমি এটা নতুন ফাইলে লিখি, দাঁড়া, নতুন ফাইলে লিখি। প্রিন্ট, প্রিন্ট অনিরুদ্ধ, অনিরুদ্ধকে প্রিন্ট করে দিই। এটাকে বানানটা আমি সেভ করব। বল বানানটা বল, আমি ঠিক করে নিচ্ছি। ডবল ডি এইচ এ। ও, তার মানে একটা এইচ ভুল। এবার ফাইলটাকে আমি সেভ করব, gnuplot-python an.py বলে আমি সেভ করলাম। এইবার আমায় কি করতে হবে, মানে এটা বলার পর আমি বলবো যে কেন আইডিএলি আইডিই এনভায়রনমেন্টে আমরা কাজটা করি। gnuplot-python, এখানে আমি রাইট ক্লিক করলাম, দাঁড়া,
কমান্ড প্রম্পটে নাকি গিয়ে দিয়ে তারপর নাই ওটাকে করতে হয়, তাই তো? হ্যাঁ, মনে পড়েছে। ওপেনিং টার্মিনাল, হ্যাঁ এখানে এসে এই যে পাইথন, তো পাইথন কি নাম দিলাম জানো, an.py। এত সব ঝামেলা থাকে, মানে এখানে আমাকে প্রপার কি বলে লোকেশনে গিয়ে আমাকে কমেন্ট প্রম্পটটা খুলতে হবে, পাওয়ার শেলে কাজ করতে হবে। এবার আইডিই টা আমরা কেন ইউজ করি, কারণ আইডিই তে ধর আমাদের এরকম কোনো দরকার পড়ে না কিন্তু যে আমি এখানে লোকেশন লিখে এটাকে রান করাচ্ছি। ওখানে কিন্তু আমাদের কম্পাইলারও একটা জায়গাতে যে ঠিকভাবে রান করছে সেটাও রান করছে, এবং আউটপুটটাও আমি ওখানেই দেখতে পাচ্ছি। আমার যদি কোনো গ্রাফও হয় আমি সেটা ওই এনভায়রনমেন্টেই দেখতে পাচ্ছি। আলাদা করে আমাকে গিয়ে এখানে গিয়ে সেভ করা, ওই লোকেশনে গিয়ে সে কমান্ড প্রম্পটে আবার তাকে রান করা, এইসব ঝামেলা কিন্তু আমায় করতে হচ্ছে না। সেই কারণেই আইডি ইউজ করা। নোটপ্যাড দিয়ে ইউজ করা মানে ভুল এমন কিছু নয়, আমাদের সুবিধার জন্য আমরা আইডিই এনভায়রনমেন্টে কাজ করি, মানে আইডিই তে কাজ করি। মানে পরীক্ষার সময় তোকে কিন্তু এসব জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ যে তুমি একটা সেভ করো তো নোটপ্যাডে কিভাবে রান করবে। আমাকে করেছিল সেমিস্টার ওয়ানে। তো এটা কিন্তু ভালো করে সেই জেনে মানে রাখবি আমি যেরকম ভাবে। কলেজের ল্যাবে করেছিলাম, ভুল ভুল করে হুম মাথায় আসে, মানে এটা জানি। হ্যাঁ, হ্যাঁ, তো এইগুলো কিন্তু এই বেসিক জিনিসগুলো কিন্তু করতেই পারে, যে তুমি হঠাৎ করে পাইথন কেন চলে এলো, আমার কি দরকার পাইথন করার, কেন আমার ইন্টারপ্রেটারের প্রয়োজন হলে আমি কম্পাইলার দিয়ে সব কাজ করতেই পারি। এই ধরনের কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেনই ধরে ভাইভাতে, জানিস তোরা। এরকম আমাকে কিন্তু সেমিস্টার ওয়ানে এরকম কোয়েশ্চেন ধরেছে যে তুমি নোটপ্যাডে গিয়ে একটা ফাইল সেভ করে রান করে দেখাও, কি ভুল হচ্ছে বা কি ঠিক হচ্ছে, আমি কেন এ করবো, এই হচ্ছে ব্যাপার। ফিরে আসি, এখানে আমি ওই ওয়াই ডু ডেভেলপার্স ইউজ আইডি যেটা বললাম ওটাই এখানে সুন্দর করে লিখেছি পয়েন্ট পয়েন্ট দিয়ে। এরপর আমরা মেন জিনিসে চলে আসি, ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপস। ভেরিয়েবল হচ্ছে তুই যে কোনো কিছুকে একটা নাম দিয়ে ডিনোট করবি। মানে ধর আমি কোথায় যাই, হ্যাঁ জুপাইটার খুলেছি। এখানে ধর আমি যদি শুধু 10 লিখি, রান করাই, তাহলে আমার এটা চলে এলো, কিন্তু বেসিক্যালি অন্য কোথাও আসে না। আমাকে একটা ভেরিয়েবলে ভেরিয়েবলটাকে একটা নাম দিতে হয়। পরে আমি কোন 10টাকে ইউজ করব, বারবার সেই 10 না লিখে আমি তাকে একটা নাম দিয়ে দিলাম যে p ইকুয়ালস টু 10। দেন যদি আমি প্রিন্ট p করি, যে এই ভেরিয়েবলটার নাম, তখন ও আমাকে 10 দিল। পরবর্তী ক্ষেত্রে আমার কোনো কোডিং যখন বড় কোড করব, তখন আমি বারবার 10 20 এই সংখ্যাগুলো না নিয়ে ওই ভেরিয়েবলটার নাম p দিয়ে ডিনোট করে দিই, তাই আমি p দিয়ে ইউজ করতে পারি। ভেরিয়েবল মানে ওই একটা সেই কৌটোর মধ্যে খাবার রাখা আর কি, টিফিনটা এমনি না নিয়ে গিয়ে প্যাকেটে করে না, মানে এমনি না থালায় না নিয়ে গিয়ে কৌটোয় করে নিয়ে যাওয়া, এরম ব্যাপার। ভেরিয়েবলের নামকরণ হচ্ছে এইটাই, যে এটা একটা কন্টেনার যে ভ্যালু স্টোর করে, কিন্তু বেশ কিছু রুল আছে, যেরকম ইট শুড কন্টেন কম্বিনেশন অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সাম সিম্বলস লাইক আন্ডারস্কোর। মানে ধর কোথায় গেল, এই তো এখানে দেখ, ভেরিয়েবল নাম করেছি এক্স, যেটা আমি বলছিলাম কোডিং এর ক্ষেত্রে একটা ভেরিয়েবলকে নাম লিখেছি, y ইকুয়ালস টু 5 করেছি, দেন প্রিন্ট x প্লাস y করে প্রিন্ট p করেছি। এবার তোদের মনেই হতে পারে যে আমার তো দরকারই নেই, আমি প্রিন্ট মানে p ইকুয়ালস টু 10 প্লাস 5 দিলে আমার হয়ে যাবে, কিন্তু এটা আমার বড় কোডের ক্ষেত্রে কাজে লাগবে। আমি মাল্টি লেটার ইউজ করতে পারি, অনেক সময় আমাদের কোডিং এর ক্ষেত্রে এক্স ওয়াই জেড হয়ে গেলে আমরা তখন ডবল এক্স ডবল ওয়াই এরকম করে লিখতে পারি, মাল্টি লেটার ইউজ করা যায়। কিন্তু দেখ, আমি কিন্তু কোনো সংখ্যা ইউজ করতে পারবো না। তোরা ভালো করে যদি দেখিস দেখ, আহ, এখানে আমি সংখ্যা ইউজ করেছি, নাম্বার ইউজ করেছি, সেকেন্ড স্ট্যান্ডার্ড ইজ ইকুয়াল টু 46। ও কিন্তু দুটোকেই নাম্বার নিয়ে নিয়েছে, ও কিন্তু ভেরিয়েবল নেয়নি। দেখ ও বলছে ইনভ্যালিড ডেসিমাল লিটারাল, ও দুটোকেই ডেসিমাল নিয়ে নিয়েছে, ও কিন্তু ভেরিয়েবলের নাম যে সেটা এটা কিন্তু নেয়নি। তাই
আমরা কোনো নাম্বার দিয়ে ইউজ করতে পারবো না, আমাদের লেটার ইউজ করতে হবে। যে এখানে দিয়েই দিয়েছে, যে আমি লিখলাম যে কেন এররটা হ্যাপেন্স হচ্ছে, যে না 2 ইজ ট্রিটেড অ্যাজ নাম্বার নট ভেরিয়েবল। আমি দেখ বুঝতেই পারবি দুটোকে সবুজ করে দিয়েছে, তার মানে এটা দুটোই নাম্বার হয়ে গেছে, এরা কেউ ভেরিয়েবল হয়নি, তাই ওকে ডিটেক্ট করতে পারেনি। এবার ধর এখানেই যাই, ইন্ডিটো স্ট্যান্ডার্ড ইকুয়াল টু 87, তাও কেন এরর দিল? আমি তো শুরুতে এ দিয়ে দিয়েছি, কি বলে, লেটার দিয়ে দিয়েছি, তাও কেন আমার এরর দিল নামে? কেন আমাকে সিনট্যাক্স এরর দেখাচ্ছে? স্ট্যান্ডার্ডের ইজটাকে কেন হাইলাইট করছে সেটাই ভাবছি। হ্যাঁ, কেন হাইলাইট করছে বল? যে আর তো আমার দুইতে স্পেস ইউজ করা যাবে না গ্রিন বোধহয়। দাগ নেই। হ্যাঁ হ্যাঁ স্পেস ইউজ করা যাবে না বোধহয়। হ্যাঁ, স্পেস ইউজ করা যাবে না, আমার কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিই, তাহলে কোথায় গেল রে? এবার যদি রান করি, ব্যাস আমার রান নিয়ে নিয়েছে। যে কেন হচ্ছে, যে আমরা কখনোই দুটো আলাদা ওয়ার্ডকে নাম হিসেবে ইউজ করতে পারবো না। আমি লিখে দিয়েছি এই জিনিসগুলো, আমি নিজেও লিখে রাখতাম যখন করতাম, সুবিধা হতো পরে। যে কেন এই এররটা হলো, না আমরা দুটো ওয়ার্ডকে কখনো একটা ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না। কম্পিউটার সেই দুটো ভেরিয়েবলকে ভেবে নেবে ও একটা ভেরিয়েবল ধরেছে, যে প্রথমটা ও ধরলো সেকেন্ড ইকুয়ালস টু 46, কিন্তু স্ট্যান্ডার্ডটা কি, স্ট্যান্ডার্ড ইকুয়ালস টু তো আরেকটা ভ্যালু দেওয়ার কথা, সেই ভ্যালুটা নেই বলেই ওখানে মার্ক করে ইনভ্যালিড সিনট্যাক্স দেখিয়েছে। যে দুটো আলাদা তুমি ভেরিয়েবলের নাম দিচ্ছ কিন্তু ভ্যালু দিচ্ছ একটা, তাহলে আরেকটা ভেরিয়েবলের ভ্যালু কোথায় গেল? সেই কারণেই ও এরর দিচ্ছে, তাই আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করে দিলে আর এররটা দিচ্ছে না। যে আমি যদি সেকেন্ড স্ট্যান্ডার্ডকে স্পেস না দিয়ে এমনি লিখে দিই তাও চলবে, আমি std2 লিখি তাও চলবে। এবার হচ্ছে কোথায় গেল, যে এই সমস্ত ডলার সাইন, @সাইন, পার্সেন্টেজ সাইন, এগুলো কিছু ইউজ করা যায় না ফর ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে। আমরা কোনো নাম্বার, শুধুমাত্র একটা নাম্বার দিয়ে আমি দেখালাম স্টার্ট করতে পারি না। আর এই ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, স্মল এক্স, স্মল ওয়াই, এগুলোকে খুব ভালো করে আমাদের খেয়াল করতে হবে, নাহলে এরর দিয়ে দেবে। তারপর আরেকটা নেমিং এর ক্ষেত্রে, ভেরিয়েবলের নেমিং এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কিওয়ার্ডস গুলো। এই যে 35টা কিওয়ার্ডস আছে পাইথনে, এই কিওয়ার্ডস গুলো কিন্তু ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। সেগুলো ইউজ করলেও ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না। এ দেখ, আমি এখানে ক্লাস 3 লিখেছি, সেটাকে আমি রান করি, আমাকে কিন্তু দেখিয়ে দিয়েছে সিনট্যাক্স এরর, কারণ ক্লাসটা ওটা একটা স্পেশাল কিওয়ার্ড, সেটাকে আমি ভেরিয়েবলের নাম হিসেবে কখনোই ইউজ করতে পারবো না। এখানে যে কটা ভেরিয়েবল দেওয়া আছে, এটাও এইসবও কিন্তু ভাই কোয়েশ্চেন করতে পারে, যে কতগুলো কিওয়ার্ডস আছে পাইথনে। বেসিক কোয়েশ্চেনই তো করে, যে আমরা জানি তাও বলতে পারি না। এই হচ্ছে ভেরিয়েবলের। তারপর আমার আসছে ডাটা টাইপস। জানি এখানে আমাদের ডাটা টাইপস হচ্ছে কোন ইন্টিজার ডাটা টাইপস, পয়েন্ট নাম্বার হলে সেটা ফ্লোটিং ডেটা টাইপস হয়ে যায়। কমপ্লেক্সে কিন্তু আমরা তো নিজেরা আই দিয়ে কাজ করি, মানে ছোটবেলায়, আই মিন 11-12-এ আমরা আই দিয়ে লিখতাম তো কমপ্লেক্সকে। হ্যাঁ, এখানে জি দিয়ে লেখে, এটা জানি, সেই হ্যাঁ ফার্স্ট সেমেও ছিল। একদম, পাইথন কিন্তু আই বোঝে না, পাইথন কিন্তু ওটা যে বোঝে, হ্যাঁ। যে বোঝে। আর স্ট্রিংস আমরা জানি যে বিভিন্ন রকম নাম দিয়ে করা হয়, আমি সব লিখে দেখাচ্ছি। আমাদের কি কি ইন্টিজার, ফ্লোটিং, কমপ্লেক্স নাম্বার, স্ট্রিং,
অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বুলিয়ান্স। এই পাঁচটা 1 2 3 4 5 এই পাঁচটা হচ্ছে আমার ডেটা টাইপ। এবার আমি এতে যাই, এখানে স্ট্রিংটা কি, ইন্টিজার আমরা জানলাম, ফ্লোট হচ্ছে যেটা মানে নট অনলি রিয়েল নাম্বার, সেখানে ফ্র্যাকশন থাকবে সেই রিয়েল নাম্বারের সাথে, মানে ডেসিমাল থাকবে, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। আর তোর স্ট্রিং হচ্ছে যে ওটা একটা ডবল কোট অর সিঙ্গেল কোট, এই দুটোর মধ্যে তুই যে কোনো কিছুকে লেখ। নেম ইকুয়ালস টু অঙ্কিতা, এটা আমি লিখলাম। আমার কি বলে, রান করে গেছে, মানে আমার কোনো এরর নেই। আমি যদি টাইপ অফ নেম দিই তাহলে আমায় কি দেখাবে, দেখ str, মানে আমাকে স্ট্রিং দেখিয়ে দিয়েছে। আচ্ছা, যদি আমি ইন নেম ইকুয়ালস টু 5 করি, এটা কি, এটা কি দেখাবে টাইপটা? স্ট্রিং। তার মানে আমার কি দাঁড়ালো, যে কোটের মধ্যে ডাবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে আমি যা লিখবো, সেটা ইন্টিজার হোক ফ্লোট হোক, সবারই টাইপ কিন্তু আমার স্ট্রিং দেখাবে। কোটেশনটা খেয়াল রাখবি যে তুই সিঙ্গেল কোট দিয়ে শুরু করলে সিঙ্গেল কোটে শেষ করবি, ডাবল কোট দিয়ে শুরু করলে ডাবল কোটে শেষ করবি। হয়ে গেল, এই তো। বুলিয়ানটা কি, বুলিয়ান? চেষ্টা ট্রু করবো। অর ফলস। হুম, ট্রু অর ফলস মানে আমি কিভাবে, আমাকে সেটা বল, লিখবো। মানে আমি একটা ধরো নেম সমান অঙ্কিতা লিখলে, এবার ওইটা যদি টাইপ লিখলাম, মানে কিছু একটা, হ্যাঁ, এবার যদি একটা কিছু ফলস স্টেটমেন্ট লেখা হলো সাপোজ, এবার নেম কি সমান লিখবো? যদি ওটা দেওয়া হলো, হ্যাঁ ওটাই ভাবছি যে ওটা টাইপ কি একটা দে, মানে ওটা ট্রু ফলস দেখাবে, মানে যদি ভুল হয় যেটা আসলে রয়েছে তার সাথে যদি না মেলে, আমি যদি একটা স্টেটমেন্ট করি যে কন্ট্রাডিক্ট করে, তখন ফলস দেখাবে, আর যদি ওটার সাথে এক হয় তখন সেটা ট্রু দেখাবে। এইটা হচ্ছে মনে হয় সব জানি। হ্যাঁ, 3 greater than 5 এটা ট্রু না ফলস, এইরকম ব্যাপার। ট্রু। ট্রু দেখালো, 3 গ্রেটার দেন 5 ফলস দেখাবে। এই হচ্ছে বুলিয়ানের কেস। আর টাইপ আরে নেম কাস্ট কি দিয়ে এটা বলছিলাম, দেখাও তো, বল। নেম হ্যাঁ দিয়ে হ্যাঁ, করা যাবে? ওই নেমে যেটা আমি বলছি ওটা করা যাবে কি? তুই আমাকে বল কি করব, আমি ধরো দেখছি। তোমার নেমটা নেমের টাইপ করো। ভেতরে কোনো লেটার আছে নাকি সেটা ট্রু আর ফলস দিয়ে বলা বল, যাবে। হ্যাঁ, আমাকে কোড বল, আমি লিখছি। তোমার নিজের নামটা দাও স্ট্রিং এর মধ্যে। দিলাম। আর এর পরেরটাই আমি ভাবছি, মানে সেটা কি হতে পারে, মানে ধরো আরেকটা নাম নেম সমান এটা লিখলাম, দিয়ে তারপর সেটা বলছি ট্রু না ফলস, মানে অন্য একটা নাম না, দিলাম আবার ওই নেম সমান একই দেব। হ্যাঁ। দিলাম, এবার কি করব? এবার আমি যেটা বলতে চাইছি যে মানে এটা কি ওর সাথে সমান হবে কি হবে না, মানে মানে নেমটা এখন কি আউটপুট দেবে। এবার আমি যদি বলি যে মানে ওটা আমি বোঝাতে পারছি না, মানে বলতে চাইছি এটা। কি লিখবো আমাকে বল, আমি লিখে দেখাচ্ছি। বলতে হবে, কোড বলতে হবে, কি করতে ওটাই তো চাইছিস। মাথায় আসছে না, ওটাই তো মাথায় আসছে না, তাহলে তো হয়েই যেত। 2 আমি মিনিট বলতে টাইম চাইছি দিলাম। ধরো নেম সমান অনিরুদ্ধ, ধরো আমি বলছি হুম, নেম সমান কি অনিরুদ্ধ, সেটা ট্রু না ফলস, আমি এইটা বলতে চাইছি। আমি নেম সমান অনিরুদ্ধ করলে তো এখন নেমের ভিতর অনিরুদ্ধ নামটা ইনপুট হয়ে গেল, বা হুম। তুমি নেমটার সমান যদি অঙ্কিতা করো, তাহলে আমি দেখাতে চাইবো যে নেম কি সমান অনিরুদ্ধ, এটা ট্রু না ফলস, তখন ওটা ফলস দেয় কারণ নেম সমান অঙ্কিতা আছে, আমি এটা বলতে চাইছি। কিন্তু আমি তো নেম সমান অঙ্কিতা অনিরুদ্ধ দুটোই দিয়ে দিয়েছি।
তাহলে তো হিসাব মতো দাঁড়ায় তো যেটা লাস্টে দেয়া আছে সেটাই এখন নেমের ভিতরে স্টোর থাকবে। কি লিখবো এটা বল, এরকম কি করা, কিভাবে লিখবো? এটা কি করা যাবে আগে বলো, তাহলেই তো বলতে পারবো। তুই বল না দেখি কিভাবে করা যাবে, তুই আমাকে বল। এটা কি ইফেক্ট দিয়ে করতে হতো নাকি? কি করব? এটা ইফেক্ট দিয়ে করা যাবে না? কি করব বল, ইফ এলস দিয়ে কি করব? মানে আলাদা আমি মানে এখান বলবো থেকে না কোড এটা। হবে যে ইফ প্রিন্ট নেম প্রিন্ট ইয়েস প্রিন্ট হ্যাঁ, ফলস আর বাকিটা না হলে ট্রু। এরম লিখবো তাই তো? ইফ নেম কি দেবো, ইকুয়ালস টু সাইন দেবো? ডবল ইকুয়াল টু এরকম হলে তো দুখানা নেম সমান চিহ্ন। ইকুয়ালস টু উল্টো পাল্টা একটা নাম দিয়ে লিখতে হবে। আচ্ছা, দুটো সমান চিহ্ন ঠিক আছে। দিতে হবে। দুটো সমান চিহ্ন দিলাম। কি লিখবো এবার? কোড, কোটে বল। লিখবো না কোটে লিখবো না? এন মানে এন ইন ওই তোমার নেম এরকম একটা এতে লেখো না, এরকম কোনো মানে এনটা ওই নেমের ভিতরে আছে নাকি এরকম কোনো কোড লেখো। বল, তোরা বল, আমি লিখবো। এন ইন ওই তুমি যেটাকে নেম দিয়ে স্টোর করেছো ওরকম ওটা লেখো। কি লিখবো? এন ইন নেম? হ্যাঁ, শুধু এরম লেখা যায়? একবার করো না, তারপর কি লিখবো বল? আর কিছু না, রান করো এটা। হ্যাঁ, লিখলো এন না ইজ কিছু? নট ডিফাইন্ড, ঠিকই তো আছে। আমি তো এন ও কি তাহলে সেটাই এটা জানি না। এখানে করা যাবে না। তুই যেটা বলছিস সেটা হয়তো আন্ডারস্কোর দিয়ে। আমরা না লিস্ট বা এর ক্ষেত্রে করেছি আমরা এরকম। ওটা তো লিস্ট টাপলের ক্ষেত্রে ওটা তো আলাদা জিনিস, ওর লিস্ট স্ট্রিংটা আলাদা। একদমই তাই, ও তো এটা জানেই না এন ইন নেম এটা কি, হ্যাঁ, এটা জানবে তাই না? না। বল কে একটা কি ইফ দিয়ে বলছিলি, বল আমি লিখি। ওই তো ইফ নেম ডবল ইকুয়াল টু তোমার নাম প্রিন্ট ইফ ট্রু, নেম এরকম কিছু একটা হবে। ডাবল ইকুয়াল টু কি স্ট্রিং এ দেবো না এমনি লিখবো? স্ট্রিংই তো দেবে, স্ট্রিংই তো। ঠিক তো? এই রে তোরা ঘাবড়ে যা গেছি। বলবি আমি লিখবো। আর স্ট্রিং এ দাও। ঠিক আছে, স্ট্রিং এই দিলাম। তারপর কি লিখবো প্রিন্ট দিয়ে? ট্রু বা ফলস বা ট্রুই আপ, ট্রু দাও। आप लोग का कोड রান কর গিয়া। তার মানে তুই অনিরুদ্ধ প্রথমে বললি তো যে লাস্টে যেটা দিয়েছে, হ্যাঁ, যেটা আমি লাস্টে দিয়েছি সেটাই ও নেবে, সেই ওটাই জন্যই নেবে। আমাকে ফলস দেখালো, সেই কারণেই আমাকে ফলস দেখালো। তোরা যেটা করবি বাড়িতে, যে একটা লেটার, অঙ্কিতা বা অনিরুদ্ধর মধ্যে যে কোনো একটা লেটার, সেটা কি আদৌ ওটার মধ্যে আছে? যদি ওটাই থাকে স্নেহা তাহলে বলতে করিস। চাইছিল, হ্যাঁ, ওটাই ওটা স্নেহা করিস, বলতে তোরা ওটা চাইছিল। বাড়িতে করিস। হ্যাঁ, বুঝতে ওটা পেরেছি। হচ্ছে ওটা তোরা করবি বাড়িতে, দিয়ে আমাকে বলবি কি এলো। একটু হিন্ট দাও না, মানে কোডটা কিভাবে এগোবো একটু। ট্রাই করবি, ট্রাই করবি। এই তো আমি তো তোরা যেটা বললি সেটাই লিখলাম, রান করে গেল তো কোড। হ্যাঁ সে ঠিক, কিন্তু কবে তাই না? করেছে? তোরা যেটা বললি আমি সেটাই লিখেছি, সেটা রান করে গেছে। ছোট্ট ছোট্ট জুপাইটার আছে তো, ছোট ছোট করে করবি, ও দিয়ে দেবে সব। হ্যাঁ, ওকে ছোট ছোট করেই করি, তারপর বড় বড় এতে যাই, তাহলে একদম। আর এবার ওটা খুব ধর আমি সুবিধা, ওখানে অনেকগুলো করা যায়। হ্যাঁ, আর একটা জিনিস জানিস তো, রিস্টার্ট কার্নেল, যে ধর আমার এখানে অনেক কিছু আমি দিয়ে দিয়েছি, কোথায় এখানে এক্স ওয়াই সবকিছু আমার ইউজ করা আছে, এক্স ওয়াই নেম। তাই আমি যদি ফার্দার এক্স দিই, আমার আগে যেটা এক্স এর ভ্যালু ছিল সেটাকেই নেবে।
আমি যদি x কে কল করি এখানে, x is not defined আছে, আমার কার্নেল চেঞ্জ করা আছে, সেই জন্যই আচ্ছা ধর বাদ দে, করে দেখাই। x equals to 10 print x, ঠিক আছে? এবার আমি কার্নেলকে চেঞ্জ করে দিলাম, দেখা যাক কি হয়। দেখ, x is not defined দেখালো। মানে আমি যদি রিস্টার্ট কার্নেল করে দিই তাহলে ও আগে যাকে যা নাম দিয়েছি সব নাম ভুলে গেছে, আবার নতুন করে নাম দিতে হবে। এটা কেন সুবিধা? তার কারণ হচ্ছে ধর আগে তুই এ বি সি ইউজ করেছিস, এক্স ওয়াই জেড ইউজ করে, তোকে অনেক নাম দিতে হবে। তার কারণে তুই এটাকে রিস্টার্ট কার্নেল করে দিলি, ও আগের সব ভুলে গেল, তুই আবার নতুন করে লিখবি। এবার আমাকে বল, আমি একটা লিখছি কমপ্লেক্স নাম্বার 3 plus 6j y equals to 3 minus 6j, p equal to x into y, print p. আচ্ছা, এটা আমার কি উত্তর আসার কথা? 15। শিওর তো? 15 নয়, দাঁড়াও ওই গুণে ভুল করতে পারি, দাঁড়াও। 36 আর 45 এরকম কিছু একটা হবে, 45। 45 আসবে, কিন্তু আমার দেখ 0j-টাও এসেছে। তার কারণ হচ্ছে আমি কমপ্লেক্সেই দিয়েছি, মানে কমপ্লেক্সেই আমি দুটো নাম্বারকে দিয়েছি, তাই যদি আমার কমপ্লেক্স পার্ট তাতে না থাকে রেজাল্টে, সেক্ষেত্রে কিন্তু আমার ওই 0 থাকলে আমাকে 0ই দেখাবে। ওই জন্য দেখ 45 প্লাস 0j দেখিয়েছে। আমি যদি এখানে জাস্ট 7 করে দিই তাহলে দেখ আমার কিন্তু কমপ্লেক্স পার্ট আছে, কিন্তু যদি কমপ্লেক্স পার্ট না থাকে তাও কিন্তু দেখাবে। তার কারণ হচ্ছে আমি ইনপুট দুটো কমপ্লেক্স নিয়েছি, তাই আমার রেজাল্টটাও কমপ্লেক্সেই আসবে, সেই ফর্মেই আসবে। তাই সে তাতে 0 থাক, ডাজন্ট ম্যাটার। আচ্ছা আমাকে বল, বোঝা গেল তো এটা কেন কমপ্লেক্সে এলো? তারপর আমি যাচ্ছি পরেরটাতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এটা ইন্টিজার না ফ্লোট? এটা ইন্টিজার। ফ্লোট হলে কি হতে হতো? 0.0। আচ্ছা, এবার তুই আমাকে বল যে তোরা জানিস কিভাবে ইন্টিজার থেকে ফ্লোটে ট্রান্সফার করা যায়? সবই জানতাম, ভুলে গেছি। ছিল সব। কি একটা ছিল দেখ, বেশ। এই দেখ, ফ্লোট ট্রান্সফার ব্র্যাকেটে, করি। হ্যাঁ, ফ্লোট ফ্লোট ব্র্যাকেটে ব্র্যাকেটে, ওইটা লিখতে হবে। হুম। 878.0 আউটপুট দেখাবে। এবার বল, আমি তো এটা ইন্টিজারকে ফ্লোট করলাম, তাই তো? ফ্লোটকে কি ইন্টিজার করা যায়? এই ধর শুধুমাত্র এইরকম ভাবে? রাউন্ড করতে হয় কিন্তু এক্সাক্ট হয় না। আর যদি রাউন্ড অফ না করি? তাহলে তো এরর দেখানোর কথা, আর না হলে এরর যেটা, দেখানোর কথা, তাই তো? হ্যাঁ তাই এমনি তো হবে হবে। না, কারণ ফ্লোরটা যত সম্ভব বেশি স্পেস নেয় বা এরকম কিছু একটা ছিল। করি ইন্টিজার, একটা জাস্ট ভ্যালু দিই, রাউন্ড অফ করলাম না, হ্যাঁ এমনি রান করি। দেখ আমার এটা ভুল এলো তো? হ্যাঁ, ও কি করলো, ও গোটা ফ্লোটের পার্টটাকে মানে ডেসিমাল পার্টটাকে পুরো বাদই দিয়ে দিল, রাউন্ড অফটা ডিডিটি করেনি। করে, হ্যাঁ। আমি না, হ্যাঁ, আমি রাউন্ড অফ লিখিনি, ও নিজেও রাউন্ড অফ করেনি, সেই জন্য শুধুমাত্র ইন্টিজার পার্টটুকুই দিয়েছে, তাই এটা ভুল হলো। আমি যখন ফ্লোট থেকে ইন্টিজারে ট্রান্সফর্ম করব আমাকে সেটা রাউন্ড অফ এর কমান্ড লিখতে হবে। রাউন্ড অফ এর কমান্ড লিখে
তাহলে করলে তখন ও রাউন্ড অফে ভ্যালু দেবে। এটা কিন্তু আমাদের ভুল হলো। তারপর আমরা আসি হচ্ছে তোর স্ট্রিং অ্যাডিশন। জানিস স্ট্রিং অ্যাডিশন? হ্যাঁ জানি, 1 আর 1 যোগ করলে 11 আসবে। হ্যাঁ, এই তো 1 আর 1 যোগ করলে 11 আসবে। নিজের নামের প্রতি আমি অবসেস, সেই জন্য সব জায়গায় নিজের নাম দিয়ে দিচ্ছি। এই দেখ, স্ট্রিং এডিশন হলো, স্ট্রিং এডিশন করে আমার দুটো একসাথে জুড়ে গেল। আমাদের প্রফেসর সেদিনকে উনি গ্রুপ থিওরি পড়াচ্ছিলেন, দিয়ে বলছিলেন অল মাল্টিপ্লিকেশন আর নট রিয়েলি মাল্টিপ্লিকেশন, যে অল অ্যাডিশন আর নট রিয়েল অ্যাডিশন। উনি এইগুলোর কথা বলছিলেন আর কি, স্ট্রিং এর কথা। তাহলে এটা যদি আছে, দুটো স্ট্রিং আমি যোগ করেছি, তাহলে আমার এটা কি হবে? আউটপুটের টাইপটা কি হবে? স্ট্রিং। স্ট্রিংই হবে। এবার কি বলছে না, আচ্ছা তোরা ডিরেক্টরি জানিস তো, ডিআইআর, এক্ষুনি এত বড় কিছু চলে আসবে, যে পাইথনে তোর কি কি ইনবিল্ড আছে সেইটা, হ্যাঁ সেগুলো ইনবিল্ড চলে আসে, ফাংশন হ্যাঁ। গুলো, হ্যাঁ ইনবিল্ড ফাংশন গুলো সবকিছু চলে আসে। এইবার আমরা এতে ঢুকবো এবার, কি বলে তোর সিলেবাসে, এখানে কোথায় দাঁড়া, বিল্ট ইন ফাংশন, ঠিক আছে এইটা আগে লিখি। এতক্ষণ আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট করছিলাম। ডাবল স্কোর দিলাম, হ্যাঁ যা লেখা আছে ওখানে তাই। ডিরেক্টরি বিল্ট ইন দিলাম, বুলেটিন না কি সব আমি বলছিলাম, যাই হোক। বিল্ট ইনের ডিরেক্টরি আমি যদি দিই, দেখ আমার সমস্ত সবকিছু যা যা আছে ওর মধ্যে ইনবিল্ট, সেইগুলো চলে এসেছে। এবার যদি আমাদের যেটা আছে, দেখ এখানে কিন্তু নামপি আসেনি, তাই তো, এখানে কিন্তু কোথাও নামপি নেই। দেখ এনের ঘরে কিন্তু এনের কিছু নেই, নামপি কিন্তু নেই এখানে কোথাও। প্লাস আমি যদি এমনি ডিরেক্টরিতে যাই, সেখানেও কিন্তু নামপি নেই। নেই তো, দেখতে পাচ্ছিস না তো নামপিকে? না। নামপিকে আনার জন্য আমাকে নামপিকে ডাকতে হবে। এটা একটা আলাদা মডিউল, মানে বিল্ট ইন মডিউল আর এক্সটার্নাল মডিউল। বিল্ট ইন মডিউল হচ্ছে তোর যা জিনিসপত্র সব রয়েছে কম্পিউটারে ইনবিল্ট, সেগুলো হচ্ছে বিল্ট ইন মডিউল। আর আর একটা আমাদের হচ্ছে ওই এক্সটার্নাল মডিউল, যেগুলোকে আলাদা করে ইনস্টল করতে হয়। মডিউলটা কি জিনিস কি বলি দাঁড়া, আহ, ওই ডাক্তারের কাছে ব্যাগ থাকে না, যার মধ্যে স্টেথোস্কোপ, অক্সিমিটার, প্রেশার মেজারিং মেশিন সব থাকে, যখন যেটা দরকার হয় উনি সেখান থেকে বার করে মেপে নেন। তো মডিউলটা হলো সেরকমই একটা ব্যাগ, যার মধ্যে সবকিছু রয়েছে। তোর প্রয়োজন মতো তোর কোডে তুই তাকে ডেকে কাজ করতে পারবি, তুই তাকে এনে কাজ করতে পারবি। তো এখানেও আমি নামটিকে ডাকলাম। এবার যদি আমি ডাইরেক্টরিকে প্রিন্ট করি, জাস্ট আ মিনিট, এটা খুলে গেছে তারটা। ও আমি তো শুধু ডিরেক্টরি করলাম। এবার যদি আমি নামটি ডিরেক্টরিকে প্রিন্ট করি, কি বলে ডাকি, তাহলে নামটির মধ্যে যেগুলো সবকিছু আছে সেই সবকিছু তো এলোই। এবার যদি ফার্দার, বাবা কোথায় চলে গেল, ফার্দার আমি ডিরেক্টরিকে কল করি, তাহলে কিন্তু দেখ এখানে নামটি চলে এসেছে। মানে আমাকে যদি হ্যাঁ বিল্ট ইন ছাড়া অন্য যেগুলো এক্সটার্নাল মডিউল, যেগুলো বাইরে থেকে, মানে ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যে ওষুধগুলো দেয় ডাক্তারকে, সেগুলো ডাক্তার ব্যাগে ঢোকায়,
ওগুলো যখন ঢোকানো হচ্ছে তারপরেই তো সেই ওষুধগুলো ব্যাগে খুঁজে পাচ্ছে, তাই না? তার আগে সেই ওষুধগুলো ছিল না। নাম এক্সটার্নাল মডিউলে সেটাই ব্যাপার যে তুমি আগে এক্সটার্নাল মডিউলকে ডাকো, তারপর ডাইরেক্টরিতে গিয়ে খুঁজো, দেখবে ডাইরেক্টরি পেয়ে যাবে। আচ্ছা, নামটি তাহলে বলো, হিসাব বলো। মতো ম্যাথটাও তো দেখানোর কথা নয়? না, আবার এখানে দেখছি পান্ডাস রয়েছে। পান্ডাস তো আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট পান্ডাস এসপিডি এসব ভাবে বলি, তো পান্ডাস তাহলে দেখালো কেন? পান্ডাস অলরেডি ইনস্টল রয়েছে। দেখ, ম্যাথ দেখাচ্ছে না। হ্যাঁ, ম্যাথ আছে কিনা আমি দেখতে চাইছি। নেই তো, দেখ। আমি যদি ইম্পোর্ট ম্যাথ করি চলে আসবে এক্ষুনি। তাহলে এটা এক্সটার্নাল মডিউল, তাই তো? হুম, ওই যে আলাদা করে আচ্ছা, ওষুধ ঢোকানো হয়েছে ব্যাগে। বুঝেছি। এইবার যদি আমি ডাইরেক্টরিকে নিই, এই দেখ ম্যাথ চলে এসেছে। ও, বুঝতে পেরেছি। তার মানে ভেতরে যেগুলো রয়েছে, হুম, এই যে পিপিএম উইড যেগুলো এগুলোকে আলাদা করে আর লেখার বা ইম্পোর্ট করার কোনো দরকার নেই, যেহেতু ওটার ভিতরে ইনবিল্ট রয়েছে। তাহলে যেগুলো আমি যদি কোনো ইনবিল্ট কোড সেগুলোকে আমার আলাদা করে লাগবে না। আচ্ছা, বুঝতে পেরেছি, এবার বুঝেছি। যেগুলো আমাকে ইনস্টল করতে হচ্ছে, জুপাইটারে আমাদের সবকিছু ইনস্টল করা থাকে, কিন্তু নর্মাল আমি যদি এতে লিখি, কি বলে, নোটপ্যাডে লিখি, তখন আমাকে কমান্ড প্রম্পটে গিয়ে সেই লোকেশনে আমাকে ওই মানে পিপ ইনস্টল করতে হবে। পিপ হচ্ছে সেই প্যাকেজটা যেটা দিয়ে সবকিছু তোর মডিউল গুলো ইনস্টল করা যায়। পিপ ইনস্টল ওটা করলে তখন তোর তার রিলেটেড যা যা আছে সেই লাইব্রেরিটা ইনস্টল হয়ে যাবে। মানে ওই সেই ল্যাটেকের ইউজ প্যাকেজের মতোই। হ্যাঁ, ওই ডাক্তারের ব্যাগ, পাতি কথায়। ওষুধ দিচ্ছে হ্যাঁ, যেগুলো ওই সব মেডিকেল সব রিপ্রেজেন্টেটিভরা, সেগুলো ব্যাগে ঢোকাচ্ছে, তারপরেই ওষুধ বার করতে পারছে ব্যাগ থেকে। আদারওয়াইজ তো ওই জিনিসগুলো রয়েছে। কিন্তু আইডিয়ালি তো এরম অত বেশি আপডেটেড না হতে করা সমস্যাও, কারণ ওখানে অনেক এক- কিছু ইনস্টল না থাকলে কোড রান করবে না, ডিপিপ আর কিছু ইনস্টল করাও হতে থাকে না, এরর পরীক্ষার দেখাবে। হলে কিছু ওরা করেও দেয় না। মানে যে নেই, ওরা হ্যাঁ, মানতে চায় না যে ওদের ভুল, কোনোভাবে এটা মানতে চায় না যে ওই সেই আমার এবারে সেকেন্ড সেমে ভুলেই ল্যাটেক ভুল। প্র্যাকটিক্যালে হয়েছিল। আমি ল্যাটেক প্র্যাকটিক্যাল করছি, এবার ইউজ প্যাকেজ না আমি সবসময় প্রথমে সব দিয়ে দিই, কখন কি লাগে হুম, র্যাপ ফিগারও দিয়ে দিয়েছিলাম। এবার র্যাপ ফিগ দিয়েছিলাম, তখন বলছে র্যাপ ফিগ ইনস্টল করা নেই। এবার র্যাপ ফিগার ছিল না, আমি ওই জন্য ওটাকে আমি হ্যাঁ, আবার ডিলিট করে দিলাম ব্যাক স্পেস দিয়ে, দরকার কি আছে। হ্যাঁ, সে তো ঠিক কথা। এবার এরা হচ্ছে, মানে আমি দেখাবোই না যে আমাদের কম্পিউটার ভুল নয়, তুমি ভুল। কিন্তু এনডি কলেজের প্রফেসররা যথেষ্ট ভালো। যিনি যিনি আমাকে এই ও, জুপাইটার নামিয়ে দিয়েছিলেন, তিনি উত্তরপাড়ায় থাকেন। বলেছিলেন তিনি উত্তরপাড়াতে থাকেন উনি। উনি আমাকে জুপাইটার নামিয়ে, ঠিক আছে করো তোমার, যদি এটাতে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি তখন চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করছিলেন। আমি বললাম স্যার আমাকে জুপাইটার নামিয়ে দিন, আমি জুপাইটারে করে দেবো। তো উনি আমাকে নামিয়ে দিয়েছেন, আমি পুরো কোডটাই করে দিয়েছি। এবার যদি না করতে পারতাম এটা লজ্জার ব্যাপার হতো, যে নামিয়ে দিলাম তাও করতে পারলো না। এইবার ধর, নামটি আমার কেন লাগবে? আমি যদি শুধুমাত্র sin30 দিই, তাহলে আমাকে দেখালো ও জানেই না সাইনটা কি। সাইন ইজ নট ডিফাইন্ড। এই সমস্ত কিছু আমার থাকে হচ্ছে নামপি, অর্থাৎ নিউমেরিক্যাল পাইথন। এর মধ্যে, এই মডিউলের মধ্যে সমস্ত নিউমেরিক্যাল কাজকর্মের যা কিছু থাকে সেগুলো সব এই নিউমেরিক্যাল পাইথনে থাকে। তো আমি যদি ইম্পোর্ট নামপি, নাও p is equals to numpy dot sign, মানে নামপিটাকে ইম্পোর্ট করলাম। এবার নামপি, দেখ কি বলে, ব্লু চলে এসেছে, সাইন। এবার যদি আমি 30 দিই, তাহলে কি আমার আসবে? এটা কি sin30 ভ্যালু? নয় তো? না।
তাহলে আমি তো দিলামই না 30টা কোথায় আছে। আমাকে আবার নামটি লিখতে হবে, যে নামটি ডট তোর π/6। আচ্ছা বাদ দে, নামপি ডট 30 করে আগে দেখি কি হয়। তাও কিন্তু আমাকে বলছে ইনভ্যালিড সিনট্যাক্স। কেন? ও এটাকে ডেসিমাল পয়েন্ট ধরে নিয়েছে। নামপি ডট 30 ও ধরে নিয়েছে 2.5। এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আগেরটাকে বুঝতে পারছে না যে এটা কি লেখা আছে। তাহলে আমি কি লিখবো 30-র জায়গায়, যাতে কম্পিউটার বুঝতে পারে? π/6 হ্যাঁ, আমি লিখেই π/6 ফেলেছিলাম π/6। চলে এলো আমার ভ্যালু। এইবার এই যে আমি আচ্ছা, বারবার এটা ইম্পোর্ট ম্যাথ করে হতো না? দেখি করে। ও দাঁড়া, এটাকে একটু চেঞ্জ করে দিই। হয়ে গেল। আমাদের প্রথমে তোর কি বলে এ সিলেবাসে আছে বলে নামপি সিলেবাসে আছে বলে নামপি দিয়ে করলাম। হবে না ও, কেন? সেই তো ম্যাথেরই কাজকর্ম, তাই না? না আর কি আছে? নামপি সাথে একই ম্যাথের কি ভ্যালু। পার্থক্যটা তাহলে কি? কি মনে হয় কি পার্থক্য? নামপিতে আরো বেশি আছে যেটা ম্যাথ হয়তো অ্যাক্সেস করতে পারে না, মানে আরো হায়ার কিছু ম্যাথ ওরা সলভ করতে পারে বলে নামপি ইউজ করি। ম্যাথ ইউজ করি না কেন? না, ম্যাথ মানে আরো যেটা অঙ্কের যেটা কমপ্লেক্স পার্ট সেটার জন্য হয়তো নামপি ইউজ করা হয়, যেটা ম্যাথের ভেতরে নেই, ম্যাথ প্যাকেজটার ভেতরে, একদমই মানে তাই। মডিউলের নামপি হচ্ছে তোমার হাই পারফরমেন্স অ্যাডভান্স, অনেক হাই পারফরমেন্সের জন্য। সেই জন্যই আমরা ইউজ করি। আমাদের তো এটা ভুল কিছু নয়। আমি অবভিয়াসলি ম্যাথ দিয়ে লিখলে আমার চলে আসবে, কেন আসবে না? ও তো ম্যাথের ভেতরেই আছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আর একটা যেটা জিনিস, এই ধর আমি বারবার নামপি ম্যাথ এইসব লিখছি, আমি যদি ওকে একটা নাম দিয়ে দিই, ওই তো সাধারণত আমরা এস দিয়ে হ্যাঁ লিখে। এনপি দিই। কিন্তু তুই এনপি, রাম, শ্যাম, অঙ্কিতা, অনিরুদ্ধ তুই যা খুশি লিখতে পারবি। আমি যদি এটাকে ইম্পোর্ট নামপি অ্যাজ অঙ্কিতা করি, দিয়ে যদি আমি পি ইকুয়ালস টু অঙ্কিতা ডট সাইন, আবার পি দিয়ে ফেলেছি না, পি বি দি, দেখ চলে এলো। আর এই ফ্লোট এই জিনিসটাকে আমাদের দেখ সরানোর জন্য প্রিন্ট পিবি আমরা করি, তো ডেটা টাইপটা শো করছে আর কি। প্রিন্ট পিবি লিখি, দেখ আমি যে ইম্পোর্ট নামপি অ্যাজ অঙ্কিতা করলাম, আমার কিন্তু একই ভ্যালু এসেছে। সাধারণত আমরা ইম্পোর্ট নামপি অ্যাজ এনপি করি, দিয়ে এনপি দিয়ে বাকি কাজটা করে দিই। এটা সাধারণ। কিন্তু তুই যা খুশি লিখতে পারিস, সেটাকে তোকে ঠিক লিখতে হবে, তাহলেই তোর ভ্যালু আসবে। বোঝা গেল? হ্যাঁ, একদম বুঝতে পেরেছি। প্রিলিমিনারি জিনিস আজকে আমরা দেখলাম, ইন্ট্রোডাকশন, তার সাথে নামপি। আর যেটা বললাম ওই কোডটা, ওই লেটার খোঁজার কোডটা, ওই কোডটা তোরা বাড়িতে করবি। আর আজকের পড়া নিয়ে কিছু জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা আছে রে কারোর কিছু পড়া নিয়ে আজকের? শোনা যাচ্ছে না নাকি কথা? না, আচ্ছা ঠিক আছে। পড়া বুঝতে পেরেছিস তো? বুঝতে অসুবিধা হয়নি তো কিছু? একদম একদম বুঝতে পেরেছি।
কোনো অসুবিধা হ্যাঁ। হয়নি। ঠিক আছে। তাহলে আজকে আমরা এই অবধি রাখলাম। পরের দিন তুই বাকি ফার্স্ট পার্টটা সেমে আবার কোথায় করব। ছিলে? তুই ফার্স্ট সেমে কোথায় ছিলে? ফার্স্ট সেমে আমার তখন বোধহয় লাস্ট ইয়ার চলছিল। হ্যাঁ। তাই তো বোধহয়, হ্যাঁ। ওই জন্য তখন আমি শ্রীরামপুর কলেজেই ছিলাম। ঠিক আছে, আবার পরের দিন আমরা শুরু করব। আজকে এই অবধি রাখলাম। গুড নাইট। লিভ করে যাস।